খুব ভালো আছো? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসে। আজকে তোমাদের ডেমো ক্লাসে যে টপিকটা নিয়ে আলাপ আলোচনা করবো সেটা হচ্ছে অর্ধাঙ্গী। কিন্তু যেহেতু মাগরিবের আজান দিচ্ছে, আমরা সবাই নামাজ কালাম পড়ে আসি। আমরা এখন থেকে ঠিক 10 মিনিট পরে ক্লাস শুরু করবো, অর্থাৎ 6:40 থেকে 42-এর মধ্যে ক্লাস শুরু হবে। এই যে টপিকটা রয়েছে এই টপিকটা নিয়ে। আচ্ছা, গতকালকে তোমরা কারা কারা আমার বিদ্রোহী ক্লাস করছিলে? একটু সবাই হাত পা তুলো দেখি। গতকালকে কারা কারা আমার বিদ্রোহীর যে ক্লাসটা ছিল সে বিদ্রোহীর ক্লাসটা গতকালে কারা কারা তুলছিল? এটা হাত তুলো যে আমি গতকালে কিন্তু আমার একটা বিদ্রোহীর ক্লাস ছিল। ওকে, ঠিক আছে। জিবা জয়েন করেছো আমাদের সাথে। মহিবুল বলছো খুলনার কে আছো? ওকে মহিবুল। আচ্ছা, সো দেখি গতকালকে কারা কারা আমার বিদ্রোহী ক্লাস করেছিলাম। ওকে, সো মাইশা ছিল, নুসরাত ছিল, লামিয়া ছিল, চাঁদনি ছিল, বাঁধন, আতকিয়া, তারপর হচ্ছে গিয়ে ঋতিকা ব্যানার্জি, মহিবুল, আচ্ছা মহিবুল পেইড বলতেছে, সৌরভ দেবনাথ, এরপর হচ্ছে কি আফরান শেখ আরমান, দিশা আক্তার। ওকে, সো তোমরা আসলে অনেকেই গতকালকের যে ক্লাসটা গতকালকের ক্লাসে হলো গেছিলাম। সো গতকালকের ক্লাসে কিন্তু আমি বারবার একটা জিনিস নিয়ে খুবই কনসার্ন ছিলাম যে তোমাদের অনেকেরই যে এত পরে এসে যদি বলো যে ভাইয়া আমি তো এটা বুঝতেছি না, আমার হচ্ছে এখনো বোঝার সমস্যা রয়ে গেছে, বা আজকে ক্লিয়ার হইলাম, এটা কিন্তু তোমাদের জন্য আসলে খুবই হলো গিয়ে অ্যালার্মিং একটা বিষয়। সো মানে টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি জানি না অর্ধাঙ্গী তোমরা আসলে কারা কারা ভালো করে পারো, একটু কাইন্ডলি জানাও তো। মানে অর্ধাঙ্গী কি সবাই পারো? মানে এই টপিকটা নিয়ে কি আইডিয়া আছে? ইনস এন্ড আউট ভেতরে কি আছে এটা নিয়ে কি কারোর কোনো আইডিয়া আছে? একটু কাইন্ডলি কমেন্টে হলো জানাও। সো যেটা হলো বলতেছিলাম, আমাদের এই পার্টিকুলার মোমেন্টে তোমার যদি এমন কোনো ঘটনা ঘটে যে কোনো একটা টপিক সম্পর্কে মাত্র এসে জানছো, তাহলে বিষয়টা একটু অ্যালার্মিং। সো এই জায়গা থেকে তোমাদেরকে বাঁচাতে আমি আছি। 10 মিনিট স্কুল আছে, তোমাদের জন্য 2.0 কোর্সও আছে। সো যাদের যাদের এখনো প্রবলেম আছে তোমরা কিন্তু চাইলেই আমাদের এই কোর্সে জয়েন করতে পারো। আচ্ছা, সো এবার সবাই বলো অর্ধাঙ্গী নিয়ে সবাই ক্লিয়ার কিনা? অর্ধাঙ্গী নিয়ে সবাই ক্লিয়ার কিনা? আচ্ছা, সায়েদ ইব্রাহিম বলতেছো ক্লিয়ার না, অ্যালার্মিং। ঠিক আছে, রিতা বলতেছো আইডিয়া আছে কিছু, অ্যালার্মিং। মাহমুদ বলতেছে যে ভাইয়া কয়েকবার পড়েছি, 90% আইডিয়া, গুড টু গো, ভেরি গুড। তেমন ধারণা নেই, করবি বলছো, অ্যালার্মিং। আচ্ছা, সো আমি দেখি, আমি শুরুই করবো একটা এমসিকিউজ দিয়ে টু জাজ ইওর কন্ডিশন। আমাকে একটু এই কোশ্চেনটার অ্যান্সারটা একটু বলো। আমাকে একটু সবাই এই প্রশ্নটার উত্তরটা বলো। নারীদের প্রধান রোগ কি? শিক্ষা, দারিদ্র, দাসত্ব নাকি অশিক্ষা? শিক্ষা, দারিদ্র, দাসত্ব নাকি অশিক্ষা? আচ্ছা, ইয়াতে দাও, তোমার হচ্ছে গিয়ে পোলে অ্যান্সার দেয়, পোল দেখতে চাচ্ছি। আচ্ছা, ইউজুয়ালি আমাদের এই তোমার কি বলে অর্ধাঙ্গী আমাদের পেইড ব্যাচে হলে 2 ক্লাসে পড়ানো হয়। সো ইভেনচুয়ালি আজকে আমরা হয়তো অর্ধেক হয়তো পড়তে পারবো, বাকি অর্ধেক হয়তো পড়তে পারবো না। সো যতটুক পারি আমরা হলো আজকে পড়বো, ঠিক আছে? ওকে। হাই 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 হাই, কি অবস্থা, কি অবস্থা! হাই 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 হাই। আমি আসলে একটু ভয় পাচ্ছি তোমাদের অবস্থা দেখে। ফর এন এক্সাম্পল, 30% স্টুডেন্ট তোমরা ভুল অ্যান্সার দিছো। 30% স্টুডেন্টের মধ্যে হচ্ছে কি তোমার 15% বলতেছো এইটার, বাকি 15% বলতেছো এই দুইটা। যদিও হ্যাঁ, দাসত্ব সঠিক অ্যান্সার, 70% স্টুডেন্ট ঠিক কথা বলছো। তোমরা বলতে পারো যে ভাইয়া আসলে তো আমরা বেশি সংখ্যক ঠিক কথা বলছি, বাট আমি তো শিক্ষক, আমি আসলে 70-এর পাশাপাশি বাকি যে 30 জন যারা ভুল করছে আমি কিন্তু ওদেরকে নিয়েও চিন্তা করবো। 30 একটা ক্লাসের মধ্যে সে ধরো 30 জন স্টুডেন্ট যদি ভুল করে বা ফেল করে, তাহলে কিন্তু ক্লাসের টিচারের সেটা দোষ হবে।
সো যেটাই হোক না কেন, একটা বিষয় হলো কি তোমাদেরকে হলো কি বলি, একজন বলছে যে কানতেছেন কেন, কানতেছে তোমাদের অবস্থা দেখে। মানে বেশিরভাগ কলেজে কিন্তু ইন্টারমিডিয়েট বা এইচএসসি এর যে ফার্স্ট ইয়ারটা থাকে, সে ফার্স্ট ইয়ারে প্রথম পত্রই পড়ানো হয়। তোমাদের যেহেতু সামনে ইয়ার ফাইনাল, তার মানে তোমাদের প্রথম পত্র আসলে পড়ানো শেষ, এবং সে প্রথম পত্রে একটা টপিক থেকে একটা খুবই মানে বেসিক একটা প্রশ্ন করলাম, সেই প্রশ্ন তোমরা 30 জন হচ্ছে ভুল করছো। তার মানে তোমাদের আসলে বুঝতে হবে বাংলার যে প্রিপারেশন, সে প্রিপারেশনটা তোমাদের আসলে ভালো না, এবং এইটা নিয়ে আসলে কাজ করতে হবে, উইথ গাইডেন্স পড়তে হবে। সো আমি তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করব, এখনো তোমাদের হাতে অনেক সময় আছে টু রিপেয়ার ইয়োরসেলফ, টু গেট ব্যাক ইনটু দ্য ট্র্যাক, বাট সেটার জন্য তোমার দরকার প্রপার গাইডেন্স। সো আমরা জুন মাস থেকে হলো গিয়ে তোমাদের জন্য 2.0 কোর্সটা নিয়ে আসছি। সো সেই কোর্সে তোমরা যদি ভালো মনে করো জয়েন করতে পারো। ওকে, আমরা আরেকটা জিনিস দেখি, নারীর মানসিক দাসত্বের উদাহরণ হিসেবে লেখক কোন জাতির নারীদের উল্লেখ করেছেন? হিন্দু, মুসলিম, পার্সি নাকি ইংরেজ? 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 ওকে, চাঁদনি ভর্তি হয়েছে, ভেরি গুড চাঁদনি, আনসার দাও। আচ্ছা, সো দেখি আমাদের এই প্রশ্নটার উত্তরটা দেখি, নারীর মানসিক দাসত্বের উদাহরণ হিসেবে লেখক কোন জাতির নারীদের কথা আসলে উল্লেখ করেছেন? আচ্ছা, সো দেখি এইটার উত্তরটা কি হয়। এটা অবশ্যই কি না, আগেরটার চেয়ে ভালো, এখানে 25% স্টুডেন্ট ভুল কথা বল না, এখানেও 30%। সো যাই হোক, এটার অ্যান্সার হচ্ছে একটা পার্সি, মানে পার্সিয়ান যে তোমার জাতিটা রয়েছে তাদের কথা এখানে মূলত বলা হচ্ছে। আচ্ছা, সো মূল শব্দ, শব্দার্থ, টিকা এগুলো আসলে হচ্ছে পড়াবো আমরা মূল ক্লাসে। সো আমরা হলো কি মূল আলোচ্য বিষয়ের দিকে চলে যাই, যতটুকু পারি হচ্ছে তোমাদেরকে পড়াবো। অর্ধাঙ্গী, অর্ধাঙ্গী এই যে হলো যে টপিকটা, এই টপিকটার মধ্যে আসলে কি বোঝানো হয়, এই টপিকটার মধ্যে কি দেখিয়েছে, আমরা যদি একটু এনডেপথ চিন্তা করি। আমরা ম্যাক্সিমাম ক্লাসটা 7:20 থেকে 30 নাগাদ র্যাপ আপ করে ফেলবো, 1 ঘন্টার যেহেতু ক্লাস। সো যতটুকু পারি হচ্ছে আমরা পড়বো। একটা কথা তোমাদেরকে একটু আগেই বলি, গতকালকে হচ্ছে বলছি, আজকেও হলো গিয়ে বলতেছি, বাপরে সিরিয়াস হও, এখন সিরিয়াস না হলে আর সিরিয়াস হওয়ার টাইম নেই। এইচএসসি 27 ব্যাচকে শুরু থেকে দেখছি তারা অনেক বেশি সিরিয়াস, আমরা অনেক উত্তেজিত 27 ব্যাচ, এই কথাটা হলো অনেক সময় হলো বলতাম, বাট তোমাদের উত্তেজনা না এখন একদম নাই হয়ে গেছে। সো উত্তেজনাটা ফিরায় আনো, পড়াশোনার প্রতি ভালো উত্তেজনাটা ফিরায় আনো। ওকে, সো যেটা বলতেছিলাম, কথা বলছি অর্ধাঙ্গী নিয়ে। অর্ধাঙ্গীতে রোকেয়া আপু, আমাদের অন্যান্য সাধারণ আপু, আর পুরুষ, এই তিনটা জিনিসের মধ্যে কথাবার্তা হয়েছে। রোকেয়া আপু যে কাজটা করছে, নারী জাতি এবং পুরুষ জাতি দুটোতে সমান হারে গাইলেছে। আচ্ছা, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, সমান হারে দুজনকে বকা দিছে। বকা দিয়ে হলো গিয়ে বলতেছে, হ্যাঁ পুরুষরা তোমরা পচা, এরপর নারীদের বলছে হ্যাঁ নারীরা তোমরাও পচা, ও সবাইকে পচা বলছে। এখন রোকেয়া আপু কেন সবাইকে হলো পচা বললো? তার কারণটা হচ্ছে রোকেয়া আপুর ধারণা, নারীদের উত্থানের জন্য, নারীদের উত্থান না হওয়ার জন্য নারীরাই দায়ী, আবার নারীরা যে দায়ী এটার মজা নেয় হচ্ছে পুরুষ। খুবই সিম্পল, ফর এন এক্সাম্পল, তোমার হচ্ছে যে কোনো একজন মানুষ, তাকে যদি হচ্ছে কেউ কিল মারে, মানে ঘুষি মারে, সে কিছু বলে না, সে হলো চুপচাপ জিনিসটা নিয়ে সহ্য করে। এখন আমি কিল মারি, ফারজানা এসে ওকে কিল মারে, করবি এসে ওকে কিল মারে, সাকিব এসে হচ্ছে কিল মারে, সবাই ওকে কিল মেরে ভর্তা বানায় দিয়ে যায়।
ও কিছু বলে না। তো এখানে আসলে দুইজনই দায়ী। যে কিল মারতেছে সাকিব, ফারজানা, করবি, ওরা যেরকম দায়ী, একইভাবে যে কিল খাচ্ছে সেও দায়ী। কারণ সে তো বলতেছে না, এই সমস্যা কি, আমি কিল খাইতেছি, ব্যথা পাইতেছি, তোমরা এমন কেন করতেছো? প্রতিবাদ সে করতেছে না। আবার আরো একটা জিনিস এখানে আছে, নারীদের ক্ষেত্রে নারীদের সবচেয়ে বড় শত্রু, যদিও এখানে একটা আমরা দাসত্ব পড়ে আসছি, বাট আমার মতে একটা মেয়ের সবচেয়ে বড় এনিমি আরেকটা মেয়ে হয়। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে, ফর অ্যান এক্সাম্পল, আমরা একটু ব্যাক ডেটেড কোন একটা কথাবার্তা বলি। একটা মেয়ে রান্নাঘরে কাজ করবে, সেই মেয়েটা হলো একদিন বড় হয়েছে, বড় হয়ে হচ্ছে সে নিজে মা হয়েছে। মা হওয়ার পরে সে আরেকটা মেয়েকে জন্ম দিছে। জন্ম দেওয়ার পরে সে যে কাজটা করতেছে, তার মেয়েকে বলতেছে তোর কিন্তু রান্নাঘরেই কাজ করতে হবে, রান্নাঘর বাদে কিন্তু পৃথিবীতে আর কোনো জিনিস নাই, ঠিক আছে, সারাদিন তুই রান্নাঘরে কাজ করবি। ফর অ্যান এক্সাম্পল, একটা মা হচ্ছে কি এরকম হলো বলতেছে। সো ওই মাটা কিন্তু তার মেয়েটার ক্ষতি করতেছে, তাকে ফ্লোরিশড হতে দিচ্ছে না, তাকে প্রস্ফুটিত হয়ে দিচ্ছে না, তাকে সামনের দিকে আগায় যেতে দিচ্ছে না। এরপর ওই যে মেয়েটা, ওই মেয়েটার বিয়ে হইলো, বিয়ে হওয়ার পরে সে রান্নাঘরে কাজ করতেছে। তার যে হাজবেন্ড, তার হচ্ছে আরে বাহ ভালোই তো, আমার ভাত রান দেয়, আমার কাপড় গুছায় দেয়, আমার সবকিছু করে দেয়, যা এইসব কাজ তুমিই করবা, তোমার আর অন্য কিছু করা লাগবে না। রোকেয়া আপু এখান থেকে যেই স্টেটমেন্টটা দিছে বা যে ন্যারেটিভটা দ্বারা করাইছে, নারীর ক্ষতি নারীরাই করে, নারীরা এটার প্রতিবাদ করে না, এবং এই প্রতিবাদ না করার কারণে নারীদের মধ্যে এক ধরনের দাসত্ব মনোভাব আসছে, আর পুরুষরা বলছে এই তো পেয়েছি একটা ফ্রি দাসী, তাকে হচ্ছে কি তারা অপব্যবহার করে। সো এই জন্য রোকেয়া আপুর লেন্স থেকে পুরুষরা এবং নারীরা নারীদের অবমূল্যায়নের জন্য সমানভাবে দায়ী। এই পুরা জিনিসটা ব্যাখ্যা করতে কতক্ষণ লাগছে? 10 মিনিট লাগছে। এই 10 মিনিটের কথাটা রোকেয়া সাখাওয়াত হোসেন ঘুরাইছে 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 ঘুরায় ঘুরায় একদম লাস্ট পর্যন্ত হলো গিয়ে এসে বলছে। ওকে, তো আমরা মোটামুটি কিন্তু যে গদ্যটা বা প্রবন্ধটা কনসেপ্টটা বুঝে গেছি, রাইট? আসো, কোন রোগীর চিকিৎসা করতে হলে প্রথমে রোগের অবস্থা জানা আবশ্যক। তাই অবলা জাতির উন্নতির পথ আবিষ্কার করার পূর্বে তাদের চিত্র দেখাইতে হয় যে আমি স্ত্রী, তাদের অবনতি চিত্র দেখাইতে হয়। আমি স্ত্রী জাতির অবনতি শীর্ষক প্রবন্ধে ভগিনী দিগকে জানাইছি যে আমার একটা রোগ আছে, সেটা হচ্ছে দাসত্ব। অবলা জাতি মানে হচ্ছে নারীদেরকে বোঝানো হয় যাদের শক্তি কম, তাদের একটা রোগ আছে। রোগটা কি? রোগটা হলো দাসত্ব। সেই রোগের কারণ অবস্থা কত পরিমাণে ইতিপূর্বে বর্ণনা করা হয়েছে। এক্ষণে আমরা দেখাইতে চেষ্টা করিব সেই রোগ হওয়ায় আমাদের সামাজিক অবস্থা কেমন বিকৃত হয়েছে, ব্লা 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 হাবিজাবি কথাবার্তা। সো ইভেনচুয়ালি এখানে তোমার যে কথাটা হলো কেউ বলতেছে, মানে দেখো, খুবই একটা সিম্পল উদাহরণ দিই। আজকে আমার লাইফে ঘটে যাওয়া একটা ঘটনা। আজকে সকালবেলা 11টার সময়, মানে বেসিক্যালি গত পরশুদিন আমি আমার আম্মুকে নিয়ে হসপিটালে গেছিলাম। আম্মুর খুব পা ব্যথা আর কোমর ব্যথা, তার বয়স অনেক হয়ে গেছে, 60 হয়ে গেছে। এন্ড হচ্ছে যে তোমার জাস্ট গত সেপ্টেম্বরে সে রিটায়ারমেন্টে গেছে। আম্মু গভর্নমেন্ট অফিসার ছিলেন। তো আম্মুর হইল গিয়ে অনেকদিন ধরে খুব পা আর কোমর ব্যথা, সেটির মতো হাঁটতে পারে না, হাঁটার সময় তাকে সাপোর্ট দিয়ে হাঁটাইতে হয়। এন্ড আমার ফ্যামিলিতে হচ্ছে আমি, আমার বাবা আর আমার মা, আমার বাবারও বয়স হয়ে গেছে। সো ইভেনচুয়ালি আম্মু যদি কোনো জায়গায় হাঁটতে টাটতে যাইতে হয়, আমার সাথে সাথে থাকা লাগে। সো গত পরশুদিন আমি হচ্ছে আম্মুকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম। সো ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার বেসিক্যালি টেস্ট দিছিল। সো টেস্ট দেখে আজকে তার রিপোর্ট নিয়ে যাওয়ার কথা। রিপোর্ট তোমার দুপুর বেলা 12:30টার সময় আম্মু গেছে। সো আমি যেহেতু অফিসে ছিলাম, আমি আর যেতে পারিনি, আম্মু একাই গেছে। তো ভালো কথা। যাওয়ার পরে আম্মুকে হচ্ছে কি ডাক্তার বললো, আমি আপনাকে কয়েক রকমের এক্সরে দিছিলাম। এক্সরে দেওয়ার প্রধান কারণটা ছিল আপনার রোগটা কি এটা বোঝার জন্য এবং রোগটা আপনাকে দেখানোর জন্য। সো এরপরে হচ্ছে দেখা গেল আম্মুর যে কোমরের ডিস্ক আছে, যেটার উপর মেরুদণ্ড মানুষের দাঁড়ায় থাকে, ওই ডিস্কটা বসে গেছে এবং ওটা ক্ষয়ে গেছে। সো এই যে পুরো সিচুয়েশনটা, আম্মুর কোমরের ডিস্ক ক্ষয় হয়ে গেছে, সেটা তোমার বসে গেছে, তার মানে আমার এইটার হচ্ছে কি ট্রিটমেন্ট লাগবে।
এইটা ট্রিটমেন্টটা করার আগে আমার তো আসলে এক্সরে করে আমার মায়ের দেখানো লাগছে যে দেখো তুমি এই রোগে ভুগতেছো, ঠিক আছে, তুমি এই রোগে ভুগতেছো। একইভাবে অবলা জাতি নারীদেরকে বলে নারীর অবমূল্যায়ন হচ্ছে, অবমূল্যায়ন হচ্ছে, অবমূল্যায়ন হচ্ছে, কেন অবমূল্যায়ন হচ্ছে এই জিনিসটা তো তাকে দেখাইতে হবে। দেখানোর জন্য বেগম রোকেয়া আপু স্ত্রী জাতির অবনতি শীর্ষক প্রবন্ধে ভগিনী দিগকে জানিয়েছেন যে আমার একটা রোগ আছে, রোগটা হলো কে দাসত্ব করা। সো এই যে হলো কে বিষয়টা, তার মানে নারীদের অভ্যাস হচ্ছে দাসত্ব করা। তোমার সে আসলে নিজের থেকে কিছু হলো গে করবে না, তাকে যেভাবে বলা হবে সে ওভাবেই করবে, অপরের দাসী হয়ে সে হলো গে থাকবে। একটা ছোট স্টুডেন্ট জিজ্ঞাসা করছে মূল গল্প শুরু করছে কিনা, মূল গল্প শুরু করছে কমপক্ষে 7 মিনিট আগে। আচ্ছা ওকে, সো আগাই সামনের দিকে। এরপরে বলতেছে তোমার হচ্ছে রোকেয়া, এখানে গোড়া পর্দা প্রিয় ভগিনীদের অবগতির জন্য দু একটা কথা বলে রাখা আবশ্যক। আমি অবরোধ প্রথার বিরুদ্ধে দণ্ডায়মান হই নাই। গোড়া পর্দা প্রিয় নারীরা ভাবে আমি হচ্ছে বাইরে যাব না, বাইরে গেলে আমাকে দেখে ফেলবে, আমার পর্দা নষ্ট হবে, আমার পর্দা নষ্ট হইলে আমার ধর্ম থাকবে না। গোরামি করছে, সে ঘরে থাকবে, সে হলো কি করবে তোমার হচ্ছে যে সে হচ্ছে কি তোমার ঘরে থাকবে, স্বামীর খেদমত করবে, রান্নাঘরে যাবে, রান্না করবে, আবার ঘরে আসবে। গোড়া পর্দা প্রিয়। তো এখান থেকে যেরকম আমরা যদি দেখি আমাদের ইসলাম ধর্মের কিন্তু মানে ইতিহাস আছে যে খুব সম্ভবত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি কিন্তু ব্যবসায়ী ছিলেন এবং তিনি কিন্তু পর্দা মেনটেন করে ব্যবসাটা হলো করেছিলেন। বাট সেই জিনিসটাকে আমরা খুব বাজেভাবে একটা মানে ন্যারেটিভে নিয়ে গেছি এবং আমরা একটা গোড়া সম্প্রদায় সৃষ্টি করেছি যারা আসলে আমাদের বোনদের অবগতির জন্য দু একটা কথা বলিয়া রাখা আবশ্যক বলে মনে করছেন আমাদের রোকেয়া। রোকেয়া আপু বলতেছে এই যে আমি তোমাদের পর্দা সরাইতে বলি নাই, আমি বলছি তোমরা তোমাদেরকে অবমূল্যায়ন। ওকে, রোকে এটা ক্লিয়ার করে নিছে। তারপরে হচ্ছে বলতেছে কেহ যদি আমার স্ত্রী জাতির অবনতি প্রবন্ধে পর্দা বিদ্বেষ ছাড়া আর কোনো উদ্দেশ্য না দেখিতে পান, তবে আমাকে মনে করিতে হইবে আমার নিজের মনোভাব উত্তম রূপে ব্যক্ত করিতে পারি নাই, অথবা তিনি প্রবন্ধটি মনোযোগ সহকারে পাঠ করেন নাই। সো রোকেয়া আপুর একটা হলো প্রবন্ধ আছে স্ত্রী জাতির অবনতি, সে স্ত্রী জাতির অবনতির মধ্যে রোকেয়া আপু কিছুটা মানে পর্দা প্রথার বিরুদ্ধে যে কথাবার্তা হলো বলছে। সো রোকেয়া আপু বলতেছে তোমরা যদি কেউ মনে করো আমি পর্দার এগেইনস্ট কথা বলছি, তার মানে বুঝতে হবে আমি আমার লেখা বুঝাইতে পারি নাই কিংবা তুমি আমার লেখা বুঝো নাই। বুঝছি মানে রোকেয়া লিখছে একটা গল্প লিখছে, গল্প লেখার পরে অন্যান্য মানুষজন রোকেয়াকে বলতেছে তুমি পর্দার এগেইনস্টে কথা বলছো। রোকেয়ারে এসে বলতেছে, রোকেয়া ওইটার এগেইনস্টে বলতেছে যে না আমি পর্দার এগেইনস্টে বলি নাই, যদি এটা মনে করে থাকো হয় আমি তোমাদের বুঝাইতে পারি না হলে তোমাদের ব্রেন নাই যে তুমি বুঝছো। আমরা কি ক্লিয়ার বিষয়? আরে ফারজানা আকাশ দেখা কি করবো, আমি রোকেয়া পড়ায় মরে যেতেছি, তুমি আকাশ নিয়ে পড়ে আসছো। যেটা বলতে সেটা হচ্ছে কে বলো আমাকে একটু বলো, লাস্ট যেটা পড়াইলাম এটা কি বুঝছি? ফারজানা আছে আকাশ নিয়ে পড়ে, কি একটা অবস্থা, আমি রোকেয়ার জিনিস পড়াইতে পড়াইতে আমার জীবন যৌবন শেষ হয়ে যাচ্ছে, ফারজানা আকাশ নিয়ে পড়ে আছে। আগে বলো বুঝছি কিনা? বুঝছি আমরা। ওকে, লামিয়া বলছে হচ্ছে কি বুঝছি। আচ্ছা নাইস, এবার তাহলে আমরা সামনের দিকে আর প্রসিড হই। কেউ যদি আমার স্ত্রী, আচ্ছা এটাতে গেল,
সে প্রবন্ধে প্রায় সমগ্র নারী জাতির উল্লেখ আছে। সকল সমাজের মহিলাগণই কি অবরোধে বন্দী থাকেন, অথবা তাহারা পর্দানসী নয় হেন বলিয়া কি তাহাদিগকে সম্পূর্ণ উন্নত বলিয়াছি? আমি মানসিক দাসত্বের সমালোচনা করিয়াছি। আচ্ছা, সকল সমাজের মহিলাগণই কি অবরোধে বন্দী থাকেন? অবরোধে বন্দী থাকে মনে ঘরে বন্দী থাকার কথাটা বলা হচ্ছে। অথবা তাহারা পর্দানসীন নহেন বলিয়া কি আমি তাহাদিগকে সম্পূর্ণ উন্নত বলিয়াছি? আমরা অনেক সময় বলি না, স্টাইলিশ জামা কাপড় পরলে আমি ডেভেলপড হয়ে গেছি। ফর এন এক্সাম্পল, আমি এখানে মেয়েদের কথা বলবো না, আমি হচ্ছে কি এখন কি ওই যে ছেলেরা কিরকম ঢোলা ঢোলা জিন্স পরে, তারপর ড্রপ শোল্ডার ইয়া পরে, সে ধরো একটা ছেলে, আমি 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 একটা ঢোলা জিন্স পরছি, তারপর ড্রপ শোল্ডার একটা জামা পরছি, গলায় হচ্ছে কি অনেক বড় মেটালের একটা চেইন ঝুলাইছি, তারপর হাতে অনেকগুলা, আমার নিজের ভাবে নিজে হাসি আসতেছে, হাতে অনেকগুলা আংটি পরছি, একটা ক্যাপ পরছি, তারপর ক্যাপ পরে চোখে সানগ্লাস দিছি, তারপর রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছি। সো মানে আমার তখন কি মনে হবে যে আমি হচ্ছে অনেক বেশি আপডেটেড, আমি অনেক বেশি উন্নত, আমি অনেক বেশি মডার্ন। মানে হোয়াট ডু ইউ থিংক? এরকম কোনো কিছু আদৌ মনে হবে? হইতে পারে, কারো কাছে হয়তো মনে হবে, বাট উন্নত হবার জন্য তোমার এরকম ড্রেস আপ এন্ড গেট আপ চেঞ্জ করতে হবে। ইটস নট লাইক দ্যাট। বেগম রোকেয়া এক্স্যাক্টলি এটাই বলছে। বেগম রোকেয়া বলতেছে তুমি যদি উন্নত হতে চাও, তুমি যদি ডেভেলপ হতে চাও, তোমার আসলে ঘরের বাইরে যে সমাজের জন্য ভালো হয় এমন কোনো কাজ করবা। ফর এক্সাম্পল, আমি ঘরের বাইরে গেলাম, ঘরের বাইরে যে তোমাদেরকে সে পড়াচ্ছি, সো আমি তো সোসাইটিতে কন্ট্রিবিউট হলো গিয়ে করতেছি, রাইট? আমি সোসাইটিতে কন্ট্রিবিউট করতেছি। এই যে হলো গিয়ে আমার সোসাইটিতে কন্ট্রিবিউশনের জায়গাটা, বেগম রোকেয়া বলতেছে আমি কাউকে পর্দা অমান্য করতে বলতেছি না, যে হলো গিয়ে স্টাইলিশ জামা কাপড় পরে বাইরে বের হইলে তুমি হচ্ছে গিয়ে আপডেটেড হয়ে যাচ্ছে, উন্নত হয়ে যাচ্ছে, ব্যাপারটা এরকম না, আমি এটা বলি নাই। আবার যারা ঘরের বাইরে হলো গিয়ে যায়, এরকম হলো থাকে, তারাই যে আপডেটেড আমি সেটাও হচ্ছে গিয়ে বলি নাই। কিন্তু যারা ঘরের মধ্যে বসে থাকে তারা কি আপডেটেড? তারা কি উন্নত? রোকেয়া এখান থেকে হচ্ছে গিয়ে তোমার প্রশ্ন করছে। সো রোকেয়া হলো গিয়ে বলতেছে তোমার আসলে ঘরের বাইরে যে কাজ করতে হবে, তবেই তুমি নিজেকে আপডেটেড করতে পারবা। সেটা যে কোনো ধরনের কাজ হতে পারে। তুমি যে কোনো ধরনের কাজ করে হালাল পন্থায় টাকা পয়সা ইনকাম করতেছো, at that moment, I repeat, at that moment আমরা হচ্ছে যে বুঝবো তুমি মানসিক দাসত্ব থেকে মুক্তি পাচ্ছ। বাট আমাদের দেশের নারীরা তো রান্নাঘর থেকে বাইরে না, বাইরে যায় কাজ করবে এটা কি? বুঝছি আমরা বিষয়টা, যে বেগম রোকেয়া কিভাবে জিনিসটাকে পোর্ট্রে করছে। মানে উনি আসলে একটু ঘুরায় বেচায় বলে, মানে সোজা ভাবে বলতে গেলে ঘরের মধ্যে বসে থেকে তুমি মানসিক দাসত্ব স্বীকার করতেছো, ঘরের বাইরে গেলে তুমি উন্নত হবা। বাট আমি বলতেছি না ঘরের বাইরে গেলে তুমি পর্দা ছাড়া হয়ে যাবা, তুমি হচ্ছে গিয়ে পাপ করে ফেলবা, না এটা বলতেছি না। তুমি তো পর্দা মেনটেন করে ঘরের বাইরে যাও, বাট অ্যাটলিস্ট কাজ করো। শুধুমাত্র রান্নাঘরে আমার প্লেস, এই আইডিয়া থেকে বের হও। এক্স্যাক্টলি এটাই বলতেছে। বুঝছি। হেমন্ত বাবা, আমি জানি না তুমি কোথায় থাকো, আমি ঢাকায় থাকি, আমি মিরপুরে আলোক হসপিটাল নামে একটা হসপিটাল আছে, সে হসপিটালে ডক্টর পিসি দেবনাথকে দেখিয়েছি। ওকে, সো গেল, ক্লিয়ার আমরা এতটুকু? আচ্ছা, ডান। আগাই। একটা নতুন কাজ করিতে গেলে সমাজে প্রথমত গোলযোগ উপস্থিত করে এবং পরে সেই নতুন চালচলন সহিয়া লয়। তাহার দৃষ্টান্ত স্বরূপ পার্সি মহিলাদের পরিবর্তিত অবস্থার আমরা উল্লেখ করিয়াছি। তাহার দৃষ্টান্ত স্বরূপ তোমার হচ্ছে পার্সি মহিলা, এখন তা পার্সি মহিলার দিকে যাচ্ছে। পূর্বে তাহারা ছত্র ব্যবহারের অধিকারিণী ছিলেন না, তারপর তাহাদের বাড়াবাড়িটা সীমা লঙ্ঘন করিয়াছে, তবু তো পৃথিবী ধ্বংস হয়নি। এখন পার্সি মহিলার পর্দা মোচন হইয়াছে, কিন্তু মানসিক দাসত্ব মোচন হইয়াছে কি? অবশ্যই হয় না। ওই যে পর্দা ছাড়িয়াছেন, তাহা দ্বারা তাহাদের স্বকীয় বুদ্ধি বিবেচনার্থ কোনো পরিচয় পাওয়া যায় না। পার্সি পুরুষগণ অন্ধভাবে, আমি এটা একবারে পড়ে নিয়ে তারপর বুঝাচ্ছি, অন্তভাবে বিলাতি সভ্যতার অনুকরণ করিতে যাইয়া স্ত্রীলোকদেরকে পর্দা
থেকে বাইর করিয়া আনিয়াছেন, ইহাতে অবলাদের জীবন শক্তিতে কিছু পরিচয় পাওয়া যায় না, তাহারা যে জড় পদার্থ, সেই জড় পদার্থই হলো গিয়ে রয়েছেন। পুরুষ যখন অন্তঃপুরে রাখতেন তখন তারা সেখানে থাকতেন, পুরুষ যখন বাইর করে আনছেন তখন তারা পর্দার বাইরে আসেন। ইহাতে রমণীকুলের বাহাদুরি কি, ওইরূপ পর্দা বিরোধ কখনোই প্রশংসনীয় হচ্ছে কি নয়। ওরে বাবা, আমরা এবার পার্সি মহিলার কথা বলবো। পার্সি মহিলারা কি আছে? পার্সি মহিলা, পার্সি তোমার একটা হচ্ছে কি তোমার জাতি, বুঝছো, পারস্য জাতি, পার্সি পারস্য, এখান থেকে পারস্য জাতি, ওদেরকে হচ্ছে পার্সি মহিলা হলো কি আমরা বলছি। বেসিক্যালি তোমার ইরান বা এই ধরনের যে তোমার মিডল ইস্টের কান্ট্রি গুলো রয়েছে, ইফ আই এম নট রং ইরান, একটু গুগলে সার্চ দাও না রিতা, তাহলে পাবা। আচ্ছা, সো আমি যদি হলো গিয়ে চিন্তা করি, আমি যদি হচ্ছে গিয়ে চিন্তা করি, এখানে হলো যেটা হলো গিয়ে বলতেছি তোমাকে, কি বলতেছে দেখো, পারস্যের মহিলারা বা পার্সি মহিলারা একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত তোমার হচ্ছে অন্তঃপুরে থাকতো, বাড়িতে থাকতো, বাড়ির বাইরে যেত না। বাড়ি, রান্নাঘর, বাচ্চা, সংসার, এই ধরনের যে হলো ব্যাপারটা, এইভাবে হলো সে ডিল করতো। তো ভালো কথা, আস্তে আস্তে পারস্য একটু ডেভেলপড হইলো, আধুনিক কালের ছোঁয়া লাগলো। সো এই আধুনিক কালের ছোঁয়া লাগার পরবর্তী সময়তে পার্সি মহিলারা তারা দীর্ঘদিন সময় হচ্ছে ঘরের ছিল, এই ছিল ঘর, এই ঘর থেকে তারা বাইরে আসলো। ঘর থেকে বাইরে আসার পর দেখলো সব বাইরের দুনিয়া কি সুন্দর। এখন ওই পার্সি মহিলাদেরকে কিন্তু ঘর থেকে পুরুষরা নাকে দড়ি দিয়ে বের করছে। তারপর পুরুষটা ঘুরাইতেছে, দেখো পৃথিবী কত সুন্দর, তোমরাও একটু আধুনিক হও, নাকে দড়ি দিয়ে পুরুষরাই ঘুরাইছে। রোকেয়া বলতেছে পার্সি মহিলারা ঘর থেকে বাইরে হয়েছে, ঘর থেকে বাইরে কি এমন কাজটা করছে, কিছুই তো করেনি। ওদের তো নিজের চিন্তা, বিদ্যা, বুদ্ধি, বিবেক কিছু এখানে ইউটিলাইজ হয় নাই। পুরুষরা বলছে বাইরেতে বাইরেছে, পুরুষরা আবার ঢুকতে বললে ঢুকবে। সো পারস্যের এই মহিলাদের স্বকীয় বোধটা আসলে তোমার এখানে জাগ্রতই হয় নাই। এক্স্যাক্টলি এই পয়েন্টটা এখানে বলছে, পারস্য মহিলারা অনেক বেশি মডার্ন, অনেক বেশি অ্যাডভান্সড, কোনো প্যারা নাই, বাট তাদেরকে আসলে পুরুষরা নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, পুরুষরাই ঘর থেকে তাদেরকে নাকে দড়ি দিয়ে বের করছে, বা পুরুষরাই নাকে দড়ি দিয়ে তাকে ঘরে ঢুকাই দিবে। সো এদের আসলে বিদ্যে বুদ্ধির কোনো পরিবর্তন আসেনি। আবার পার্সি মহিলারা আগে যে ধরনের ড্রেস আপ করতো, সেই ড্রেস আপেও পরিবর্তন আসে। বাট যদিও ড্রেস আপে পরিবর্তন আসে, বাট তাদের তো নিজের জ্ঞান গরিমা বাড়ে নাই বাপ। সো ইভেন্চুয়ালি জিনিসটা ভাবে আর ভালো কোনো অবস্থার দিকে আগায় নাই, এটা এখানে বেসিক্যালি বলতেছে। সো হোপফুলি আমরা হচ্ছে এতটুকু ক্লিয়ার। এরপরে দেখি পরবর্তীতে, পুরুষগণ স্ত্রী জাতির প্রতি যতটুকু সম্মান প্রদর্শন করে তাহাতে, আচ্ছা উপরের লাইনটা বাদ চলে গেছে, এটা পড়ি আগে। কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করতে গিয়ে কৃত সংকল্প হন, তখন লোকে তাহাকে বাতুল বলে নাই কি, নারী আপন সত্য স্বামিত্ব বুঝিয়া আপনাকে নরের ন্যায় শ্রেষ্ঠ জ্ঞান করিতে চাহে, ইহাতেও বাতুলতা বই আর কি। বাতুলতা মানে হচ্ছে কি পাগলামি, পাগলামি। কলম্বাস যখন বাইরে গেছে, বাইরে গিয়ে হলে আমেরিকা বলছে আমি এবার আমেরিকা আবিষ্কার করব, তো সবার পাগল বলছে। একইভাবে নারীরা আপন সত্য স্বামিত্ব বুঝিয়া আপনাকে নরের ন্যায় শ্রেষ্ঠ জ্ঞান করিতে চায়, ইহা মানে নারীরা যদি নিজের স্বামী, সংসার সবকিছু হচ্ছে তোমার রেখে বলে হে পুরুষ আমি তোমার চেয়ে জ্ঞানী, এই কনভারসেশনটা একটা পাগলামি, এটা এখানে বোঝানো হচ্ছে। পরের প্যারা, পুরুষগণ স্ত্রী জাতির প্রতি যতটুকু সম্মান প্রদর্শন করেন তাহাতে আমরা সম্পূর্ণ তৃপ্ত হইতে পারি না। লোকে কালী, শীতলা প্রভৃতি রাক্ষস প্রকৃতির দেবীকে ভয় করে, পূজা করে সত্য, কিন্তু সেইরূপ বাঘিনী, নাগিনী, সিংহী প্রভৃতি দেবীও কি ভয় ও পূজা লাভ করে না? তবেই দেখা যায় পূজাটা কে পাইতেছেন, রমণী কালী না রাক্ষসী নৃমুঞ্জ মালিনী। আচ্ছা, এখানে তোমার একটা বিষয় হচ্ছে কে বলি, পুরুষগণ নারীদেরকে সম্মান প্রদর্শন করেন কি করেন না, যতটুকু করেন
ওইটা নিয়ে আসলে আমরা কেউ সম্পূর্ণ তৃপ্ত হতে পারি না। আমাদের যে থ্রাস্ট, যে তৃষ্ণা, সেটা মেটে না। লোকে কালিমা, শীতলা প্রভৃতি রাক্ষস প্রকৃতির দেবীকে ভয় করে, পূজা করে, কিন্তু সেই রূপ বাঘিনী নাগিনী সিংহী দেবীকে পূজা করে কি ভয় ও পূজা লাভ করে না? তবে দেখা যায় পূজাটা কে পাইতেছেন, রমণী কালী নাকি রাক্ষসী নৃমুণ্ডলানী? দেখো, আমরা কালী পূজা করি, আমরা হচ্ছে অন্যান্য পূজাও করতেছি, কই বলতেছেন ভাই? হ্যাঁ, পুরুষরা হচ্ছে নারীদেরকে সম্মান করে, কালীর সামনে যে তোমার পূজা করতেছে, মাথা নত করতেছে, ভালো কথা, খুব ভালো, খুব ভালো, 100-100 কথাবার্তা। বাট ঝামেলা যেটা হচ্ছে, রমণী পূজাটা কারে করতেছে? মা কালী কি করতেছে নাকি রাক্ষসী মুন্ডমালিনীকে করতেছে? রাক্ষসী কি করতেছে নাকি মা কালীকে করতেছে? রাক্ষসের নাম ইন্টারনেট সার্চ দাও, তোমার হচ্ছে রাক্ষসী কে করতেছে নাকি মা কালীকে করতেছে? সো এইখানে আসলে প্রশ্নটা হচ্ছে এইটা যে তোমার আমি আসলে কার পূজা করব? আমি নারী হিসেবে মা কালীকে করব নাকি রাক্ষসীকে করব? রাক্ষসীকে করলে আমি তো আসলে রাক্ষসীর যে তোমার শক্তিমত্তা সেটাতে ভয় পেয়ে করতেছি, আর হচ্ছে তোমার দেবতা দেবী মাকে করতে গেলে তো আমি তার প্রতি আনুগত্য প্রকাশ করে করতেছি। কাকে আমি পূজা করব, এই জায়গা থেকে তোমার পার্থক্যের সৃষ্টি হয়। এরপরে বলতেছে, নারীকে শিক্ষা দেবার জন্য গুরুলোকে সীতা দেবীকে আদর্শ রূপে দেখিয়া থাকেন। সীতা অবশ্যই পর্দানসীন ছিলেন না, তিনি রামচন্দ্রের অর্ধাঙ্গী, রানী প্রণয়িনী এবং সহচরী। আর রামচন্দ্র প্রেমিক, ধার্মিক, সবই। এখানে তোমার বলতেছে সীতাকে হচ্ছে একটা আদর্শ রমণী হিসেবে দেখানো হয়েছে, এবং আদর্শ রমণী যে সীতা রয়েছে, আদর্শ রমণী সীতা কি তোমার পর্দানসীন ছিলেন? অবভিয়াসলি না, সে তার হাজবেন্ডের সাথে অর্থাৎ রামের সাথে দিক সেদিক যেত, তো তার তো আসলে পর্দানসীন থাকার বিষয়টা এখানে বাঞ্ছনীয় ছিল না। তারপরেও সীতাকে আমরা আদর্শ দেখাচ্ছি। তো যেহেতু সীতা পর্দানসীন ছিল না, সীতা একটা আদর্শ নারী, তাহলে আমার কেন পর্দার অজুহাতে ঘরের মধ্যে থেকে খালি রান্নাঘরে চারদি পিষতে হবে? এই জায়গা থেকে তোমার বেগম রোকেয়া প্রশ্ন করতেছে। এরপর দেখি, কিন্তু রাম সীতার প্রতি যে ব্যবহার করেছেন তাহাতে প্রকাশ পায় একটা পুতুলের সঙ্গে কোন বালকের যে সম্বন্ধ, সীতার সঙ্গে রামের সম্বন্ধ ঠিক সেরূপ। বালক ইচ্ছা করিলে পুতুলকে প্রাণপণে ভালোবাসিতে পারে, পুতুল হারাইলে বিরহে অধীর হতে পারে, পুতুলের ভাবনায় অনিদ্রায় রজনী যাপন করিতে পারে। অর্থাৎ আমাদের যে এখানে প্রণয়নী মানে হচ্ছে তোমার ভালোবাসার সঙ্গী, এরকম। রাম যে সীতাকে আদর্শ নারী দেখানো হয়েছে, রাম এমন একটা ক্যারেক্টার, তাকে ওই তোমার আদর্শ যে নারীটা হলো গে রয়েছে, সে আদর্শ নারীকে নিয়ে ছেলে খেলা করতে পারে, আদর্শ নারীটাকে নিয়ে ছেলে খেলা করতে পারে, ওর যা মন চায় তাই করতে পারে, বুঝছো? সো এরকম একটা জায়গা থেকে তোমার আমরা যেটা হলো গিয়ে বলি যে রামের আসলে যাকে হলো গিয়ে আদর্শ নারীকাটা দেখানো হয়েছে, তার উপর তার সাথে সে ভালো ব্যবহার করে নাই। ওকে, পুতুলটা যে ব্যক্তি চুরি করিয়াছিল, অর্থাৎ এখানে রাবণের কথা বলতেছে, তোমার ওই যে সীতাকে সীতা হরণ করেছিল না রাবণ, যেখান থেকে হচ্ছে মেঘনাদ বধ কাব্য হলো রচিত হয়। পুতুলটা অর্থাৎ রাবণ যে পুতুলটাকে চুরি করিয়াছিল, রাবণের প্রতি খড়গ হস্ত হইতে পারে, হারানো পুতুল ফিরিয়া পেলে আহ্লাদে আটখানা হইতে পারে, আবার বিনা কারণে রাগ করিয়া পুতুলটা কাদায়ও ফেলিয়া দিতে পারে। যখন হচ্ছে যে তোমার রাবণ এসে সীতাকে অপহরণ করে, সীতাকে রক্ষা করার জন্য রাম হচ্ছে রাবণের বিরুদ্ধে লঙ্কাপুরীতে যুদ্ধ ঘোষণা করে দেয়। আবার সীতার সাথে রামের মনোমালিন্য হয়েছে দেখে রাম আর সীতার মধ্যে তুমুল ঝগড়া হয়ে রাম সীতাকে ফেলে দিয়েও চলে যায়। সো ইভেনচুয়ালি রামের যখন মন চায় সীতাকে ভালোবাসে, যখন মন চায় সে তাকে ছুঁড়ে ফেলে দেয়। আসলে সীতা যে একটা মানুষ, সে মানুষ হিসেবে সীতার প্রতি যে একটা সার্বক্ষণিক সম্মান প্রদর্শন করা দরকার ছিল, রাম আসলে সেটা করে নাই। এবং এই জিনিসটা হচ্ছে কি এখানে বেগম রোকেয়া বলছেন, এবং বেগম রোকেয়া বলে এটা বলতেছেন যে আসলে
এই সীতাকে আমরা যদিও একটা আদর্শ নারীর এক্সাম্পল হিসাবে দেখি, কিন্তু রাম তথা পুরুষ জাতিরা এই নারীদেরকে যখন যেভাবে মন চায় ব্যবহার করে, যখন মন চায় ভালোবাসে, যখন মন চায় ফালায় দেয়। আমরা কি বুঝতে পারছি? একটু কিন্তু মানে ক্যাচাইলে একটা এক্সপ্লেনেশন ছিল। আমরা কি এক্সপ্লেনেশনটা বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড, ডান। সো গেল। এরপর হলো বলতেছে কিন্তু পুতুল বালকের অর্থাৎ সীতা রামের আসলে কিছুই করতে পারে না, কারণ হস্তপদ থাকা সত্ত্বেও পুত্তলিকা অচেতন পদার্থ, বালক তাহার পুতুল স্বেচ্ছায় অনলে উৎসর্গ করিতে পারে, পুতুল পড়িয়া গেলে দেখে ভূমে লুটে। মানে এখানে আসলে বলতেছে যে আমার কাছে একটা পুতুল আছে, আমি সেই পুতুলটা তো আগুনে ফালা দিতে পারি। এরপর আগুনে ফালায় দেওয়ার পরে কি হবে? আগুনে ফালায় দেওয়ার পরে পুতুল যেটা রয়েছে, পুতুলটা আসলে তোমার তার জায়গা থেকে পুড়ে যাবে, পুড়ে হচ্ছে কি তোমার সম্পূর্ণরূপে হলো কি ধ্বংস হয়ে যাবে। বাট পুতুলটা কি ওই যে আগুনে ফেলছে তাকে কিছু করতে পারবে? দ্য অ্যান্সার ইজ নো। তাই এই বিষয়টা এখানে মূলত বলা হচ্ছে। রামচন্দ্র স্বামিত্বের 16 আনা পরিচয় দিয়াছেন, আর সীতা কেবল প্রভু রামের সহিত বনযাত্রার ইচ্ছা প্রকাশ করিয়া দেখাইয়াছেন যে তাহারও ইচ্ছা প্রকাশের শক্তি আছে। মানে ফর এন এক্সাম্পল হচ্ছে কি রামচন্দ্র মানে রামের যখন বনবাস হয় তখন সীতা বলছে আমিও রামের সাথে বনবাসে যাব। সে তার স্বামীর প্রতি ভক্তি প্রদর্শন করছে এবং তাকে হচ্ছে গিয়ে তোমার নিয়ে যাওয়া হয়েছে। এখানে তো আসলে মানে সীতা কিন্তু তার স্বামীকে বাদ দিয়ে কিছু চিন্তা করে নাই। স্বামী যেখানে গেছে সীতাও সেখানে গেছে। সো ইভেন্চুয়ালি স্বামীকে ছাড়া থেকে নিজের বুদ্ধিমত্তা ব্যবহার করে যে কিছু করবে এটা এখানে হয় নাই। রাম বেচারা অবোধ বালক, সীতার অনুভব শক্তি আছে ইহা তিনি বুঝিতে চাহান নাই, কেননা বুঝিয়া কার্য করিতে গেলে স্বামিত্বের পূর্ণ মাত্রা খাটানো যাইত না। সীতার অমন পবিত্র হৃদয়খানি অবিশ্বাসের পদকালে দলিত ও চূর্ণ করিতে পারা যাইত না। মানে বেসিক্যালি হচ্ছে রামের পর নিয়ে গেছে। আসলে রামের উচিত ছিল তোমার সীতাকে না নেওয়া, কারণ সীতা তাহলে তার মতো সেফ জায়গা থাকতো। রামের বনবাস হয়েছে, রাম কিন্তু আসলে এই জিনিসটা নিয়ে চিন্তাই করে নাই। এবং পরবর্তীতে কিন্তু সীতাই হলো গিয়ে অপহৃত হয়, এবং অপহৃত হওয়ার পরে তাকে হচ্ছে কি মানে কলঙ্কের আধার বলা হয়, কি কি জানি ঝামেলা টামেলা হয়। তো এই যে হলো গিয়ে বিষয়টা, তার রামও তার জায়গা থেকে জিনিসটাকে প্রোটেক্ট করে নাই, সীতাকে প্রোটেক্ট করে নাই। এরপর বলতেছে দেশকালের নিয়ম অনুসারে কবির ভাষার সুর মিলাইয়া না হয় মানিয়া লয়ে যে আমরা স্বামীর দাসী নহি অর্ধাঙ্গী। বিয়ের পরে আমরা হচ্ছে কি মনে করি যে মেয়েটার সাথে যে ছেলেটার বিয়ে হয়েছে সে মেয়েটা হচ্ছে কি ছেলেটার দাসী, ছেলেটার জন্য সবকিছু সে করে দিবে, সবকিছু হলো রেডি করে রাখবে, নিজের কোনো ডেভেলপমেন্ট করবে না। আমরা এই ধরনের একটা মাইন্ডসেট নিজের ভিতরে রাখি। বাট দ্য ফ্যাক্ট ইজ আসলে এরকম কোনো কিছু করা উচিত না। আমরা একটা মেয়ের যখন বিয়ে হয় সে একটা ছেলের লাইফ পার্টনার বা অর্ধাঙ্গী হিসাবে আসে। এটা আমাদের সোসাইটিতে অ্যাকচুয়ালি প্রচলিত নাই, বাট মুখে মুখে বলে যে তুমি তো অর্ধাঙ্গী, তুমি তো অর্ধাঙ্গী, ইত্যাদি ইত্যাদি। তাই এই জায়গা থেকে বলতেছে কিছুক্ষণের জন্য রোকেয়া ধরে নিচ্ছে মেয়েরা স্বামীর দাসী না অর্ধাঙ্গী। আমরা তাহাদের গৃহে গৃহিণী,
মরণে অনুগামিনী, সুখ দুঃখে সমভাগিনী, ছায়াতুল্য সহচারী ইত্যাদি। কিন্তু কলিযুগে আমাদের ন্যায় অর্ধাঙ্গী লইয়া পুরুষগণ কিরূপ বিকলাঙ্গ হয়েছেন তাহা কি একটু সচক্ষে দেখেছেন? ফর অ্যান এক্সাম্পল, এমন অনেক কাপল আছে বা এমন অনেক হচ্ছে কি আমরা পরিবার দেখি যেখানে যে মেয়েটা যদি কোনো কারণে একদিন অসুস্থই হয়, ওই বাসার রান্না বাড়ি একদম হলো আকাশে উঠে যায়। পুরুষটা কিছুই রান্না করতে হলো পারে না। ফর এন এক্সাম্পল, আমি মানে নিজের ঘরের কথা বলবো, আমি অন্যদিকে কেন যাবো? আমি শুরুতেই বলছি আমার মানে আজকে পারিবারিক অনেক এক্সাম্পল দিলে বুঝতে সুবিধা, তাই শুরুতে আমি আমার পরিবারের কথা বলছি। তো ফর এন এক্সাম্পল, আমার পরিবারে আমি আছি, আমার মা আছে, আমার বাবা আছে। তো এই তিনজনের ফ্যামিলিতে আম্মু যখন হচ্ছে জবে ছিলেন, আব্বুর ব্যবসা ছিল আর আম্মু হলো সরকারি চাকরি করতেন। প্রায় অফিসিয়াল কাজে আম্মুর কিন্তু ঢাকার বাইরে যেতে হতো। তো আমি যখন ছোট ছিলাম তখন আম্মু যেটা করতো, সপ্তাহের খাবার হচ্ছে রান্না করে বাটিতে ভরে ফ্রিজে রেখে যেত, আমি আর আব্বু গরম করে খেতাম। এবং আমার আব্বু আসলে কখনোই রান্না বাড়ি পারতো না। বাট ধীরে ধীরে আমি বড় হইলাম, আমি আম্মুর সাথে থাকতে থাকতে টুকটাক রান্না বাড়ি শিখতে শিখতে মোটামুটি দেখা যায় যে মানে সব রকমের খাবার দাবার আমি রান্না করতে পারি। কিন্তু স্বাদের 19-20 হয়, বাড়িতে খায়া পেট ভরে ঘুমায় থাকার মতো অবস্থা। তো দেখা গেছে যে ধরো আমি যখন কলেজে পড়ি, তোমাদের মতো বয়স, আম্মু তখন যখন হচ্ছে গিয়াতে যেত, বাইরে যেত অফিসিয়াল কাজে। তো দেখা যাচ্ছে যে বাসার রান্নাঘর সেন্টারের কাজগুলো আমিই করতাম। থালা বাটি ধোয়া থেকে নর্মাল হচ্ছে রুটি ভাত বানানোর যে কাজগুলো, এটা অ্যাকচুয়ালি আমিই করতাম। সো এখানে আমার যে বাবার কথাটা বললাম, সে কিন্তু এক ধরনের এই জায়গা থেকে বিকলাঙ্গ হয়ে গিয়েছিল। আমার মা নাই, বাসায় রান্নাবাড়ি আকাশে। তার কারণ পুরুষটা মেয়েদের উপরে এতটাই নির্ভরশীল, কোনো কারণে একটা মেয়ে যদি অসুস্থ হয় বা যদি সে কোনো কাজে বাইরে যায়, বাসায় বেসিক রান্না খাওয়াটাই হয় না। তার মানে এখানে মেয়েদের উপরে এতটা নির্ভরশীল হওয়ার কারণে পুরুষরা বিকলাঙ্গ হয়ে যাচ্ছে, রাইট? এই জিনিসটা আসলে তোমার করা উচিত না। আক্ষেপের বিষয়ে যে আমি চিত্রকর নই, নতুবা নারী রূপ অর্ধাঙ্গ লইয়া তাহাদের কেমন অপরূপ মূর্তি হইয়াছে তাহা আঁকিয়া দেখাইতাম। বলতেছে আমি তো ভাই ড্রয়িং করতে পারি না। তো আমি যেহেতু হলো কি ড্রয়িং করতে পারি না, তাই আসলে আমি দেখাইতে পারতেছি না যে নারীদের উপরে ডিপেন্ডেন্ট হয়ে পুরুষদের কি একটা অবস্থা হয়েছে। তো এতটুকু ছিল আমাদের এই পর্যন্ত। আমরা কি এই পার্টটুকু বুঝতে পেরেছি কিনা একটু কাইন্ডলি হলো আমরা জানাই। এই পার্টটুকু বাবার আমরা বুঝতে পেরেছি কিনা একটু কাইন্ডলি জানাই। আর এটা একটু বলি, আমরা কারা কারা আমাদের 2.0 যে কোর্সে রয়েছে, কোর্সে হলো ভর্তি হতে চাইলে একটু হচ্ছে গিয়ে তোমার কমেন্টে লিখে সিয়াম শেখ আমার দল, আমরা দুই ভাই রান্না বাড়াবাড়ি। ইয়াস, বাসায় কেউ আসলে না খেয়ে থাকতে হবে না, প্যারা নাই, চিল। আচ্ছা, থ্যাংক ইউ হুসাইন। আমরা কারা কারা 2.0 তে আসতে চাই? 2.0 তে কিন্তু আমি আর পানা সাকিব ভাই রেগুলার ক্লাস নেব তোমাদের, বুঝছো? ওকে, ক্লিয়ার আমরা সবাই? আচ্ছা, সো অনেকেই হলো 2.0 এর কোর্সের ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম, আমি তোমাদের একটু দেখাই। আচ্ছা, খুবই হচ্ছে কি সিম্পল, তোমরা সবাই আমাদের ওয়েবসাইটে চলে আসবে। ওয়েবসাইট কি? ওমা লাফায় কেন এটা? আচ্ছা, তোমরা সবাই আমাদের ওয়েবসাইট চলে আসবে। ওয়েবসাইট কোনটা? 10ms.com। ওকে, সো এই যে প্রথম যে তোমার লিঙ্কটা আসবে, এই লিঙ্কে হলো ঢুকে যাবা। ঢুকে যাবার পরে তোমরা এই যে এখানে দেখবা HSC 27 একটা বাটন আছে, তোমাদের ব্যাচ, তোমাদের বাটন। সো তোমরা এই বাটনে হচ্ছে কি প্রেস করবা, যারা যারা হচ্ছে কি আমাদের এই 2.0 কোর্সে আসতে চাও। তো এরপর তোমার নিচে নামবা, নিচে নামার পরে তোমরা বাংলা ইংলিশ আইসিটি এই যে কোর্সটা 2.0, এই কোর্সটা কিনবে। এখানে বাংলা পাবা, ইংলিশ পাবা, আইসিটি পাবা। প্রতি সপ্তাহে তোমার হচ্ছে গিয়ে 6টা করে ক্লাস থাকবে। এবং আমি যদি হচ্ছে গিয়ে দেখি আমাদের এই যে কোর্সগুলা অনেক স্টুডেন্টরা অনেক ভালো ভালো কথা বলছে, তোমরা হলে দেখে নিবা। আচ্ছা, সো এই যে দেখি একটা জিনিস, ক্লাস কোথায় বা কখন হবে একটু বড় করে দিচ্ছি আমি, সবাই দেখো।
ক্লাস হবে 10 মিনিট স্কুল অ্যাপ বা ওয়েবে। এখন যে তোমরা অ্যাপ বা ওয়েবে আছো এখানে, এবং ক্লাস শুরু হবে জুন 2026-এ, তার মানে মে মাসের পরে কিন্তু তোমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে। সো তোমরা যদি এই ক্লাসটা হলো কি কোর্স যদি পারচেজ করতে চাও, তাহলে তোমরা এখান থেকে কোর্সটি কিনুন, এই বাটনে চলে যাবা, এগিয়ে যান দিবা। সো একটা জিনিস তোমাদেরকে দেখাই, আমাদের কোর্সের দাম ৬,০০০ টাকা, বাট আমরা ডিসকাউন্ট দিয়ে কিন্তু ৫,৫০০-তে হলো রাখছি। বাট দ্য পয়েন্ট ইজ, এটাই কিন্তু শেষ ডিসকাউন্ট না, আরো ডিসকাউন্ট আছে। ডিসকাউন্টটা হচ্ছে কি তোমার 16910 এই নাম্বারে কল দিবা, এই নাম্বারে কল দিলে ডিসকাউন্ট পেয়ে যাবা। আর তুমি যদি আমার কোনো পুরনো স্টুডেন্ট হও, 1.0 স্টুডেন্ট হও, তাহলে 16910 তে কল দিয়ে বলবা যে ভাইয়া আপু আমি তো বিআই 1.2 স্টুডেন্টে ছিলাম, আমাকে একটু স্পেশাল ডিসকাউন্ট দেন। তোমায় কিন্তু সেখানে স্পেশাল একটা ডিসকাউন্ট দিয়ে দিবে, ঠিক আছে? ওকে, সো অনেকেই হচ্ছে জিজ্ঞাসা করতেছে আমার নাম কি। আমি আচ্ছা আচ্ছা ক্লাসের শুরুতে তোমাদেরকে আমার নামটা হলে বলতে পারি না। আমার নাম হচ্ছে ফারসিন। দাঁড়াও, তোমাদের আমি কয়েকটা এমসিকিউ সলভ করব। আচ্ছা, সো আমি একটু আমার নিজের পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছে গিয়ে ফারসিন। আমি 10 মিনিট স্কুলে 6 বছরের বেশি সময় ধরে বাংলা পড়াচ্ছি। আর ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি আমার অনার্স কমপ্লিট করছি, মাস্টার্স কমপ্লিট করছি, সবকিছু কিন্তু আমরা হচ্ছে গিয়ে কি বলে কমপ্লিট করে ফেলছি। তো এখন খালি ফুল টাইম আর তোমাদেরকে হচ্ছে গিয়ে পড়ে। আচ্ছা, সো যাই হোক, আমরা হচ্ছে কি এই অ্যান্সারটা দিই। বেসিক্যালি আমাদের ক্লাসের আমরা শেষের দিকে চলে আসছি। আমাদের অ্যাকচুয়ালি অনেক বড় টপিক, তো সো এত বড় টপিক আসলে পড়ে আমরা শেষ করতে হলে পারবো না, তাই আমরা এখন কয়েকটা এমসিকিউ সলভ করে শেষ করে ফেলবো। তো শাস্ত্রকারগণ গার্হস্থ জীবনকে কি স্বরূপ কল্পনা করেছেন? গার্হস্থ অর্থাৎ তোমার বাসাবাড়ির জীবনকে। শাস্ত্রকারগণ গার্হস্থ জীবনকে কি স্বরূপ কল্পনা করেছেন? সবাই অ্যান্সার দাও। আচ্ছা, সো খুবই দুঃখের বিষয় 70% স্টুডেন্ট হলো গিয়ে ভুল অ্যান্সার দিছে। খুবই দুঃখের বিষয়। আচ্ছা, এটার অ্যান্সার হচ্ছে মাথা ও অঙ্গ। দ্বিচক্র শকট তোমার ইয়া করছে সমাজকে। সমাজ হচ্ছে কি তোমার দ্বিচক্র শকট, মানে 2 চাকার গাড়ি। গার্হস্থ মানে হচ্ছে কি পরিবার, সেই পরিবারের মাথা হচ্ছে গিয়ে নারীরা, অঙ্গ হচ্ছে গিয়ে পুরুষরা। বুঝছো? সো নারীদেরকে অবমাননা করলে পরিবারের মাথাকে অবমাননা করতেছে, এটা বেসিক্যালি বলা হচ্ছে। ওকে, ডান। সো এরপর হচ্ছে কি গেল মোটামুটি। আমরা চলো একটা সিকিউ দেখি। সিকিউ দেখলে আমরা বুঝতে পারবো কিরকম প্রশ্ন আসে। শিশির এক মুসলিম পরিবার জন্মগ্রহণ করে। বালিকা বয়সে স্কুলে যাওয়ার শখ থাকলেও সে পারিবারিক শাসন ডিঙ্গে স্কুলে যেতে পারেনি, ওকে আটকায় ফেলা হয়েছে। ভালো। মায়ের কাছে সে আরবি বর্ণমালা শিখেছে। এরপর কায়দা শিখে যখনই আমপারা শিখতে শুরু করে তখনই বিয়ের প্রস্তাব আসে এবং তাকে বিয়ে করে দেওয়া হয়। ভাগ্যগুণে শিশির ভালো স্বামী পেয়ে যায়। সে স্বামীর সংসার থেকে নিজের প্রতিষ্ঠা ও স্বামীর উৎসাহে বিদ্যে অর্জন করে। তাতে সে সমাজে নারী হীন অবস্থা বুঝতে পারে, নারী মর্যাদা প্রতিষ্ঠার জন্য নারীর শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করে এবং তার এলাকায় নারীদের শিক্ষিত করে তোলে।
উদ্দীপকের শিশিরের পিতৃ পরিবারে ব্যক্ত নারীর প্রতি মনোভাবটা কিরকম ছিল? নারীর প্রতি মনোভাবটা ছিল অত্যন্ত সংকীর্ণ, ঠিক আছে, অর্থাৎ নারীদেরকে কোনো কাজ করতে দিতে হচ্ছে না, এরকম গেল। এরপরে দেখি ঘ নম্বর, শিশিরের কাজের মধ্যে অর্ধাঙ্গী প্রবন্ধের পাবন্দিকে কোন ইচ্ছা প্রকাশ ঘটেছে? হ্যাঁ, নারীদের যে তোমার স্বাবলম্বী হওয়ার বিষয়টা, স্বাবলম্বী হয়ে তোমার সমাজ এবং পরিবারের জন্য কিছু করাটা, সেই বিষয়টা এখানে মূলত উঠে এসেছে। দ্যাটস ইট। তো স্টুডেন্ট মোটামুটি হচ্ছে এখানে এতটুকুই, আমাদের আজকের ক্লাসটা আমরা এখন শেষ করব। তোমাদেরকে যেটা বলেছিলাম, এই যে এই নাম্বারটা কথা বলেছিলাম 16910, যারা হচ্ছে গিয়ে আমাদের 2.0 কোর্সে ভর্তি হতে চাও, তারা ডিসকাউন্টের জন্য অবশ্যই 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 আমাদের 16910 এই নম্বর হচ্ছে কল করবা। ওকে স্টুডেন্ট, ওভারঅল এই শর্ট টাইমের মধ্যে যতটুকু আমরা পড়িয়েছি, আমরা কি যা পড়িয়েছি এটা কি বুঝতে পেরেছি? বাবারা, যা পড়িয়েছি এটাকে আমরা বুঝতে পেরেছি? বাচ্চারা একটু কাইন্ডলি বলি, যা পড়িয়েছি আমরা কি বুঝতে পেরেছি? ক্লিয়ার? ওকে, সো আই গেস আমরা আমাদের ক্লাসটা শেষ করতে পারি। একটা কথা বারবার বলতেছি, জুন মাস থেকে আমাদের 2.0 ক্লাস শুরু হচ্ছে। তার আগে তোমাদের কিন্তু নিজেদেরকে গুছিয়ে ফেলতে হবে, এবং আমাদের যে, যদি তোমরা প্রপারলি এইচএসসি প্রিপারেশন এখন থেকে নিতে চাও, উইথ প্রপার গাইডেন্স ক্লাসে হচ্ছে জয়েন করতে হবে এবং পড়াশোনাগুলো শিখতে হবে। সো আমাদের 2.0 টিচার প্যানেলে আমি, পানসাকিব ভাইয়া, মুনজারিন আপু, দুর্জয়, তারপর পারভেজ ভাইয়া, দেন আইসিটিতে হচ্ছে রনক ভাইয়া, সব বাকিরা রয়েছে। সো তোমাদেরকে জানাবো, ওই ক্লাসগুলোতে জয়েন করে ফেলো, ইনশাল্লাহ এইচএসসি এর জন্য 100% প্রিপারেশন নিতে পারবা। দেখা হচ্ছে 2.0